হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং বিবিএ ফোর্থ ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 2 ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস এই সাবজেক্টে আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস বন্টন করে দিছে এই সিলেবাসের আলোকে এই চ্যাপ্টারকে আমরা 5টা ফরম্যাটে ভাগ করছি। ফরম্যাট নাম্বার 1-এ আমরা শিখব ক্যাপিটাল বাজেটিং নর্মাল। ফরম্যাট নাম্বার 2-এ শিখব সার্টেনলি ইকুইভ্যালেন্ট। 3 নাম্বার আমরা শিখব প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। 4 নাম্বারে শিখব হচ্ছে ডিসিশন ট্রি। 5 নাম্বারে শিখব হচ্ছে CAPM মডেল অর্থাৎ ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2016 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত যে প্রশ্নগুলি আছে তার একটা অ্যানালাইসিস এখানে তুলে ধরছি। দেখতেছি যে 2016 সালে এই চ্যাপ্টার 2 থেকে পার্ট সিতে একটা প্রশ্ন দিছে। 2017 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন। 2018 সালে পার্ট বিতে একটা, পার্ট সিতে 2টা, অর্থাৎ 24 মার্কের ম্যাথ এই চ্যাপ্টার থেকে দিছে। 2019 সালে পার্ট সিতে একটা, 20 সালে পার্ট বি পার্ট সিতে একটা প্রশ্ন, 21 সালে পার্ট সিতে 2টা প্রশ্ন অর্থাৎ 20 মার্কের প্রশ্ন আছে। 2022 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন। 2023 সালে পার্ট বি পার্ট সিতে একটা প্রশ্ন। এরপরে ঈদের পরে পরীক্ষা হবে 2024 সালের পরীক্ষার্থী। 2024 সালে এখান থেকে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন হবে। আর এবার আমরা যারা থার্ড ইয়ার থেকে সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ার উঠছি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, তোমরা পরীক্ষা দিবে 2025 সালে। 2025 সালের পরীক্ষা এখান থেকে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন থাকবে। তার মানে এই চ্যাপ্টারটা আমাদের টার্গেট হচ্ছে 14 মার্কে টার্গেট করে। তবে কখনো কখনো পার্ট সিতে 2টা ম্যাথ আসতে দেখা যায়। যদি পার্ট সিতে 2টা ম্যাথ আসে তাহলে 24 মার্ক। তো আমরা যেহেতু এই চ্যাপ্টারটা অনেক বিশাল একটা মার্ক আমাদের এই চ্যাপ্টার থেকে আসবে, অতএব এই চ্যাপ্টারের গুরুত্ব আমাদের সবাইকে দিতে হবে। তো এই চ্যাপ্টার যেহেতু 5টা ফরম্যাট, আজকে আমরা প্রথম ফরম্যাট নিয়ে একটু আলোচনা করে আমরা 2-1 অঙ্ক করব। প্রথমেই ক্যাপিটাল বাজেটিং মানে মূলধন বাজেটিং। মূলধন বাজেটিং কি এটা আমরা যারা কমার্সে ছিলাম তারা ইন্টারে এটা আমরা পড়ছি। যাদের কলেজে ফিনান্স ছিল, যাদের কলেজে ফিনান্স নেই তারা পড়েন নাই। যদি ইন্টারে না পড়েন তাহলে অনার্স ফার্স্ট ইয়ারে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ারে প্রিন্সিপাল অফ ফিনান্সে পড়ছেন, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট সেকেন্ড ইয়ারে প্রিন্সিপাল অফ ফিনান্সে পড়ছেন। ওই অঙ্কগুলি এখানে। তো শুরুতেই মূলধন বাজেটিং কি এর সংজ্ঞা যদি প্রশ্নে চায় তাহলে আপনারা দিতে পারেন যে প্রক্রিয়ার মাধ্যমে মূলধন বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে মূলধন বাজেটিং বলে। তো এই মূলধন বাজেটিং নিয়ে সর্বপ্রথম তোমাকে মনে রাখতে হবে যে মূলধন বাজেটিং অঙ্ক করার জন্য আমাদের শুরুতে 3টা মান জানা থাকতে হবে। এই 3টা মান যদি জানা থাকে তাহলে যে কোনো রিকোয়ারমেন্ট তুমি সমাধান করতে পারবা। এই 3টা মানের মধ্যে সর্বপ্রথম যে মানটা সেটা হচ্ছে NCO। NCO কি? NCO হচ্ছে নেট ক্যাশ আউটলে, যার বাংলা হচ্ছে প্রারম্ভিক মূলধন। তাহলে 3টা আমাদের মান জানতে হবে। 3টা মান যদি প্রশ্নে না থাকে তাহলে 3টা ওয়ার্কিং করে বের করতে হবে। তাহলে ওয়ার্কিং নাম্বার 1 অথবা স্টেপ 1 বলতে পারেন ক্যালকুলেশন অফ NCO। NCOটা আমরা বের করব হচ্ছে সম্পত্তির ক্রয় মূল্যের সাথে আনুষঙ্গিক খরচ যোগ। আর আনুষঙ্গিক খরচ কি? সম্পত্তির ক্রয় মূল্য হচ্ছে পারচেস প্রাইস মানে সম্পত্তির ক্রয় মূল্য। আনুষঙ্গিক খরচ হলো ইম্পোর্ট ডিউটি মানে আমদানি শুল্ক। কেয়ারিং কস্ট মানে পরিবহন খরচ। ইনস্টলেশন কস্ট মানে সংস্থাপন ব্যয়। তাহলে ক্রয় মূল্যের সাথে আনুষঙ্গিক খরচ যোগ করা হবে টোটাল কস্ট। এই টোটাল কস্টের সাথে যোগ করতে হবে ওয়ার্কিং ক্যাপিটাল কার্যকরী মূলধন। টোটাল কস্টের সাথে এই ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করা হবে NCO। তবে মনে রাখবেন কোনো অঙ্কের মধ্যে যদি এই ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া না থাকে তাহলে টোটাল কস্টে আমরা NCO ধরব। কথা কি বুঝতে পারছেন আমার কথা? জি ভাইয়া। তাহলে NCOটা বের করার স্টেপ কি? পারচেস প্রাইসের সাথে আমরা আনুষঙ্গিক খরচ যোগ করব, যোগ করে কি বের হবে?
টোটাল কস্ট টোটাল কস্টের সাথে কি যোগ করব? ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করা হবে এনসিইউ। তাহলে এনসিইউটা আমাদের মনে রাখতে হবে। এটা যদি প্রশ্নে না থাকে অবশ্যই এটা আমাদের 1 নম্বর ওয়ার্কিংয়ে বের করতে হবে। 2 নম্বর ওয়ার্কিং আমরা করব হচ্ছে ডিপ্রিসিয়েশন, অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন, বাৎসরিক অবচয়। অবচয়ের কয়েকটা পদ্ধতি আছে, এর মধ্যে একটা জনপ্রিয় পদ্ধতি হচ্ছে স্ট্রেট লাইন মেথড, যেটাকে আমরা বলি সরলরৈখিক পদ্ধতি। এই সরলরৈখিক পদ্ধতির ক্ষেত্রে জনপ্রিয়তার কারণ হচ্ছে সরলরৈখিক পদ্ধতির ক্ষেত্রে প্রত্যেক বছর অবশ্যই পরিমাণ হয় সমান। এই পদ্ধতিতে ডিপ্রিসিয়েশন বের করার সূত্র হচ্ছে টোটাল কস্ট মাইনাস সেলফি ভ্যালু ডিভাইডেড বাই ইউজফুল লাইফ। তাহলে ডিপ্রিসিয়েশন বের করার সূত্রটা আমরা কি বললাম একটু বলেন তো দেখি। টোটাল কস্ট মাইনাস সার্ভিস ভ্যালু বাই ইউজফুল। তাহলে আশা করি সূত্রটা মনে থাকবে। এরপরে 3 নাম্বার স্টেপটা এখানে আপনাদের একটু মনে রাখতে হবে। কিছু কিছু প্রশ্নে সিএফবিটি সবাই একটু মিট রাখেন। সিএফবিটি আবার কিছু কিছু প্রশ্নে সিএফএটি দেওয়া থাকবে। অ্যান্ড সিএফবিটি কি? সিএফবিটি মানে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, আর সিএফএটি মানে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। এখন যদি সিএফবিটি দেওয়া থাকে, এখন প্রশ্ন স্যার আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কোনটা লাগবে? আমাদের অঙ্ক করার ক্ষেত্রে লাগবে সিএফএটি লাগবে। তাহলে সিএফবিটি যদি থাকে তাহলে সিএফবিটিতে অবশ্যই আমাদের সিএফএটি করতে হবে। অ্যান্ড সিএফবিটি থেকে সিএফএটি করার জন্য আমাদের 7টা ঘর করতে হবে। কয়টা ঘর করতে হবে বলো দেখি? 7টা ঘর। যদি প্রশ্নে এই সিএফএটির মানটা সরাসরি দেওয়া থাকে তাহলে এই 7টা ঘর করার কোনো প্রয়োজন নাই। এখন প্রশ্ন হচ্ছে স্যার আমরা কিভাবে বুঝবো যে সিএফবিটি দিয়ে আছে না সিএফএটি দিয়ে আছে? তার উত্তর হচ্ছে প্রশ্নের মধ্যে যদি ট্যাক্স রেট যদি দেওয়া থাকে তাহলে মনে করতে হবে সিএফবিটি দিয়ে আছে, আর ট্যাক্স রেট যদি না থাকে তাহলে মনে করতে হবে সিএফএটি দিয়ে আছে। মনে থাকবে কথা? জি স্যার। তাহলে ট্যাক্স রেট যদি থাকে তাহলে প্রশ্নে কি দেওয়া থাকবে? সিএফবিটি। আর সিএফবিটি থেকে সিএফএটি করতে হলে আমাদের কয়টা ঘর করতে হবে? 7টা ঘর। 7টা ঘর করতে হবে। আর ঘরগুলি কি কি? প্রথমে হচ্ছে ইয়ার, এরপরে সিএফবিটির পরে হচ্ছে ডিপ্রিসিয়েশন, যেটা আমরা 2 নম্বর স্টেপে বের করব। এই সিএফবিটি থেকে ডিপ্রিসিয়েশন যদি বাদ দিই আমরা পাবো ইবিটি। ইবিটির উপর ট্যাক্স ধরবো, আর ইবিটি থেকে ট্যাক্স যদি বাদ দেয় তাহলে পাবো হচ্ছে ইএটি। ইএটির সাথে ডিপ্রিসিয়েশন যদি যোগ করি তাহলে আমরা পাবো সিএফএটি। তাহলে সিএফবিটি থেকে এটি পর্যন্ত আমাদের 7টা ঘরটা হচ্ছে প্রথমে ইয়ার, এরপরে সিএফবিটির পরে ডিপ্রিসিয়েশন, সিএফবিটি থেকে ডিপ্রিসিয়েশন বাদ দিয়ে পাবো ইবিটি, ইবিটির উপর ট্যাক্স ধরলে পাবো ট্যাক্সের মান, ইবিটি থেকে ট্যাক্স বাদ দিয়ে পাবো ইএটির মান, ইএটির সাথে ডিপ্রিসিয়েশন যদি যোগ করি তাহলে কি পাবো? সিএফএটি। এইটুকু হচ্ছে আমাদের কমন। এখন প্রশ্নের মধ্যে যদি রিকোয়ারমেন্টে যদি চাই পিবিপি বের করো, পিবিপি মানে কি? পিবিপি মানে হচ্ছে পে ব্যাক পিরিয়ড। যদি প্রশ্নে পে ব্যাক পিরিয়ড চায় তাহলে এই 7টা ঘরের সাথে অতিরিক্ত আরেকটা ঘর করতে হবে। অতিরিক্ত আর কয়টা ঘর করবো বলো দেখি? একটা ঘর। একটা ঘর। সেই ঘরের নামটা হচ্ছে এই যে লেখা আছে সি.সিএফএটি। অর্থাৎ এই 7টা ঘরের পরে যদি প্রশ্নে যদি পে ব্যাক পিরিয়ড চায় তাহলে তখন ঘর কয়টা হবে বলো দেখি? 8টা। সেই সর্বশেষ ঘরের নামটা কি? সি.সিএফএটি। এখন এই সি কি? এই সি হচ্ছে কিউমুলেটিভ। সি মানে কি বলো দেখি? কিউমুলেটিভ। আর এগুলো এটা তো আমি আগে থেকে জানি, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। তাহলে মনে রাখবেন প্রিয় শিক্ষার্থীরা, যদি প্রশ্নে সিএফবিটি দেওয়া থাকে এবং প্রশ্নে যদি পেব্যাক পিরিয়ড বের করতে বলে সিএফবিটি থেকে এটি পর্যন্ত 7টা ঘরের সাথে অতিরিক্ত কয়টা ঘর যোগ করতে হবে? একটা ঘর। একটা ঘর। এবং প্রশ্নের মধ্যে যদি আরেকটা রিকোয়ারমেন্টে যদি ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড, ডিপিভিপি মানে হচ্ছে ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড, এটা যদি চায় তাহলে এই 7টা ঘরের পরে অতিরিক্তভাবে আরও 3টা ঘর করতে হবে। কয়টা ঘর করতে হবে বলো দেখি? অতিরিক্ত 3টা ঘর। অতিরিক্ত এই 7টা ঘরের পরে অতিরিক্ত 3টা। কি কি? প্রথমে ডিসকাউন্ট ফ্যাক্টর, প্রেজেন্ট ভ্যালু, সি ডট প্রেজেন্ট ভ্যালু। সি মানে কিউমুলেটিভ, প্রেজেন্ট ভ্যালু, পিভি মানে তো প্রেজেন্ট ভ্যালু। ঠিক আছে? তাহলে সিএফবিটি থেকে সিএফএটি পর্যন্ত ঘটতে 7টার পরে প্রশ্নে যদি পেব্যাক পিরিয়ড চায় তাহলে অতিরিক্ত হবে একটা, যদি ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড চায় তাহলে অতিরিক্ত কয়টা করে হবে?
তিনটা। তিনটা। তাহলে মনে রাখবেন একই অঙ্কের মধ্যে যদি ট্যাক্স রেট দেওয়া থাকে, পেব্যাক পিরিয়ডও বের করতে বলে, ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড যদি বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে আমাদের কয়টা ঘর হবে? 11টা। 11টা ঘর। 11টা ঘর হবে। মনে থাকবে? জি স্যার। এখন মনে করেন আপনার প্রশ্নে পেব্যাক পিরিয়ড চাই নাই, শুধু ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড বলছে, তাহলে সেক্ষেত্রে কয়টা ঘর হবে? 10টা। 11টা ঘর। 11টা কেন? পেব্যাক পিরিয়ড জন্য একটা ঘর তো বাদ, ওটা তো চাই নাই, 10টা বলে। তাহলে 10টা ঘর হবে। আমি এই পর্যন্ত যা পড়াইছি আমরা কি সবাই বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। এখন জি স্যার। এই যে যতটুকু পড়াইলাম এতটুকু হচ্ছে যদি প্রতি বছর টাকা যদি অসমান থাকে তাহলে সেই ক্ষেত্রে কথা, অর্থাৎ এক এক বছরের সিএফবিটি এক এক রকম দেওয়া থাকবে, তখন সেক্ষেত্রে এই কথা। আবার কিছু কিছু অঙ্ক আছে যে একের থেকে 10 বছর বা 20 বছর প্রতি বছর টাকাটা কি সেম থাকবে, তাহলে সেটাকে আমরা বলছি সমান। যদি প্রতি বছর টাকা সেম থাকে তাহলে সেটাকে সমান অর্থ বলবো, আর এক এক বছর টাকা যদি এক এক রকম থাকে তাহলে সেটা কি বলবো আমরা? অসমান বলবো। আমরা এতক্ষণ যা পড়ালাম এগুলো সব অসমানের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে এইটুকু হচ্ছে অঙ্ক করার জন্য প্রাথমিক অবস্থায় এইটুকু ক্যালকুলেশন করতে হবে। এরপরে আপনাকে অঙ্কের রিকোয়ারমেন্টে যদি প্লেব্যাক পিরিয়ড চায় তাহলে প্লেব্যাক পিরিয়ড সূত্র কি মনে রাখতে হবে? সমান অর্থ এবং অসমান অর্থের ক্ষেত্রে সকল সূত্রগুলি সেম থাকবে, দুইটা সূত্র বাদে। সমান এবং অসমানের ক্ষেত্রে সকল সূত্রগুলি সেম থাকবে, শুধুমাত্র কয়টা সূত্র বাদে? দুইটা সূত্র দুইটা। বাদে। একটা হচ্ছে দুইটা সূত্র বাদে। পেব্যাক পিরিয়ড, আরেকটা হচ্ছে নিট প্রেজেন্ট ভ্যালু মানে এনপিভি। এই দুইটা সূত্র সমানের ক্ষেত্রে একটা, অসমানের ক্ষেত্রে আরেকটা। আর বাদ বাকি যা সূত্র আছে সবগুলো সূত্র সমানের ক্ষেত্রে যা, অসমানের ক্ষেত্রে কি বলেন? তাই। তাই। শেষ। এখন আসি আমরা সূত্রগুলো একটু দেখি। প্রথমে পেব্যাক পিরিয়ড সূত্র। পেব্যাক পিরিয়ডের সূত্রটা যদি সিএফএটি প্রতি বছর সমান হয় তাহলে সেক্ষেত্রে সূত্র হচ্ছে এনসিও ডিভাইডেড বাই অ্যানুয়াল সিএফএটি। যদি প্রতি বছর সমান হয় তাহলে সেক্ষেত্রে আমাদের পেব্যাক পিরিয়ড সূত্রটা কি পড়লাম? NCO by annual CF80. ডিভাইডেড। ওকে, এবার এনসিউটা মই কিভাবে তোমাদের বের করা শিখাইছিলাম? সম্পত্তি ক্রয় মূল্যের সাথে আনুষঙ্গিক খরচ যোগ করে কি বের হবে? টোটাল কস্ট। টোটাল কস্ট। টোটাল কস্টের সাথে ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করে কি বের হবে? এনসিও। এনসিও। গুড। আর এই সিএফ80টা বের করা আপনাদের শিখাইছি সিএফবিটি থেকে 80 পর্যন্ত। প্রথমে সিএফবিটি থেকে আমরা প্রথমে কি বাদ দিতাম? ডিপ্রিসিয়েশন। ডিপ্রিসিয়েশন বাদ দিয়ে কি বের হইতো? ইবিটি। ইবিটি থেকে ট্যাক্স বাদ দিয়ে কি বের করতাম? ইএটি। ইএটি ইএটির সাথে পুনরায় ডিপ্রিসিয়েশন যোগ করে কি বের করতাম? সিএফ। টিএফবিটি ঠিক আছে? তাহলে এটা হলো সমান অর্থের ক্ষেত্রে। যদি সিএফএটি প্রতি বছর যদি অসমান হয় তাহলে সেক্ষেত্রে মনে রাখতে হবে পেব্যাক পিরিয়ডের সূত্র আর ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ডের সূত্রটা কি সেম। তাহলে সেক্ষেত্রে সূত্র হচ্ছে এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি। এ কি, ডি কি, সি কি, এগুলো আমরা পরে বোঝাবো, এটা নিয়ে টেনশন করার দরকার নাই। শুধু মনে রাখবেন সমানের ক্ষেত্রে শুদ্ধ সূত্রটা আর অসমানের ক্ষেত্রে কি বড় সূত্রটা। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি স্যার। জি এটা আপনাদের মনে রাখতে হবে। এটা মনে রাখলে বাদ বাকিগুলি আমি আমার ক্যাপাসিটি অনুযায়ী বুঝিয়ে দিব। হ্যাঁ, আপনাদের টেনশন করার কোনো দরকার নাই। এরপরে যদি প্রশ্নে পেব্যাক পিরিয়ড, পেব্যাক রিসিপ্রোকাল যদি বের করতে বলে তাহলে সেক্ষেত্রে পেব্যাক রিসিপ্রোকালের সূত্র হচ্ছে দুইটা। প্রথম হচ্ছে পেব্যাক পিরিয়ড বের করার পরে যদি পেব্যাক রিসিপ্রোকাল বের করতে বলে তাহলে সেক্ষেত্রে সূত্র হচ্ছে 1 ডিভাইডেড বাই পেব্যাক পিরিয়ড ইন্টু 100। তাহলে কতটা কি? পেব্যাক পিরিয়ড বের করার পরে যদি পেব্যাক রিসিপ্রোকাল বের করতে বলে তাহলে সেক্ষেত্রে সূত্র কি? 1 ডিভাইডেড বাই পেব্যাক ইনটু 100। ওকে, এবার যদি প্রশ্নের সরাসরি পেব্যাক রিসিপ্রোকাল বের করতে বলে তাহলে সেক্ষেত্রে সূত্র হচ্ছে 2 নাম্বারটা অ্যাভারেজ ইএটি ভাগ এনসিইউ ইন্টু 100। ঠিক আছে? তাহলে পেব্যাক রিসিপ্রোকালের সূত্র দুইটা বললাম। প্রথমটা কি সূত্রটা কি বললাম বলো তো দেখি? 1 ডিভাইডেড বাই পিভিপি ইনটু 100। আর 2 নাম্বারটা সূত্রটা কি বললাম?
Average EAT ভাগ NCO into কোনটা অ্যাপ্লাই করব আশা করি বুঝিয়ে পারছি। 3 নাম্বারটা যদি প্রশ্নে অ্যাভারেজ রেট অফ রিটার্ন বা শর্টকাটে আমরা বলবো হচ্ছে ARR, এটা যদি বের করতে বলে তাহলে এর সূত্র হচ্ছে অ্যাভারেজ ইএটি ভাগ অ্যাভারেজ ইনভেস্টমেন্ট ইন্টু 100। তাহলে অ্যাভারেজ রেট অফ রিটার্নের সূত্রটা কি? অ্যাভারেজ ইএটি ভাগ বলেন investment into 100 Average investment পুরোটা আরেকবার into বলেন। 100. into 100 average EAT ভাগ average investment into investment 100 into 100 ওকে, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে অ্যাভারেজ ইএটি কি স্যার? অ্যাভারেজ ইএটি হলো টোটাল যে ইএটিটা আমরা বছর দ্বারা ভাগ করলেই আমরা অ্যাভারেজ ইএটি পাবো। অ্যাভারেজ ইনভেস্টমেন্ট কি? অ্যাভারেজ ইনভেস্টমেন্ট হচ্ছে এনসিও প্লাস এসবি প্লাস ডাব্লিউসি ভাগ 2। এনসিও মানে প্রারম্ভিক মূলধন বা প্রারম্ভিক বিনিয়োগ, এসবি মানে হচ্ছে সেলফে ভ্যালু, ওয়ার্কিং ক্যাপিটাল, ডাব্লিউসি মানে ওয়ার্কিং ক্যাপিটাল। এই তিনটা টাকা যোগ করে কয় দ্বারা ভাগ করতে হবে? 2 দ্বারা। 2 দুই দ্বারা দ্বারা ভাগ করতে হবে, তাহলে পাবো আমরা অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। মনে থাকবে তো? জি স্যার ওকে। 4 নাম্বারটা যদি রিটার্ন অন ইনভেস্টমেন্ট বের করতে বলে, যা ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট সূত্র হচ্ছে পেব্যাক রিসিভেবলে 2 নাম্বার সূত্রটা হুবহু একই। সূত্র হচ্ছে অ্যাভারেজ সিএটি ভাগ এনসি ইন্টু 100। তাহলে পেব্যাক রিসিভেবল আর রিটার্ন অন ইনভেস্টমেন্ট 2 নাম্বার সূত্রটা কি? সিমিলার। এরপরে 5 নাম্বারটা সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র, নিট প্রেজেন্ট ভ্যালু। এই নিট প্রেজেন্ট ভ্যালুর সূত্র হচ্ছে 2টা। একটা সূত্র হচ্ছে যদি সিএফএটি প্রতি বছর অসমান হয় তাহলে সেক্ষেত্রে সূত্র হচ্ছে সিএফএটি 1 থার্ড ব্র্যাকেট দেওয়ার পর সিএফএটি 1 ডিভাইডেড 1 প্লাস আই পাওয়ার 1 প্লাস সিএফএটি 2 ডিভাইডেড 1 প্লাস আই পাওয়ার 2। এরকমভাবে অঙ্কটা যত বছরে থাকবে ঠিক অত বছর যাইয়া আমরা কি করব? থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিব আর শেষে বাদ দিতে হবে এনসিও। তাহলে অঙ্ক যদি 10 বছর হয় তাহলে সিএফএটি কত পর্যন্ত যাবো বলো দেখি? 10 পর্যন্ত। তাহলে প্রথম সূত্রটা কখন? সমানের ক্ষেত্রে না অসমানের ক্ষেত্রে? অসমানের ক্ষেত্রে। সমানের ক্ষেত্রে। এন্ড এই থার্ড ব্র্যাকেটের ভিতরে যে মানটুকু হবে এই টোটাল মানটুকুকে আমরা আলাদাভাবে বলতে পারবো। এই থার্ড ব্র্যাকেটের ভিতরে যে মানটা হবে এই মানটাকে আমরা বলতে পারবো টিপিভি। কি বলবো বলো দেখি? টিপিভি মানে টোটাল প্রেজেন্ট ভ্যালু। থার্ড ব্র্যাকেটের ভিতরে মানটুকু কি বলবো? টোটাল প্রেজেন্ট ভ্যালু। তার মানে এনপিভি সূত্রটা আমরা এক্সট্রা বলতে পারি টোটাল প্রেজেন্ট ভ্যালু মাইনাস কি? NCO তাহলে এই সূত্র হচ্ছে অসমানের ক্ষেত্রে। এখন যদি সিএফএটি যদি প্রতি বছর সমান হয় তাহলে সমানের ক্ষেত্রে সূত্র কি? এক্ষেত্রে সেম। থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা লিখবো অ্যানুয়াল সিএফএটি সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস উপর 1 নিচে 1 প্লাস আই পাওয়ার 1 ডিভাইডেড বাই আই, থার্ড ব্র্যাকেটের পরে মাইনাস এনসিও। এখানে একই এই থার্ড ব্র্যাকেটের ভিতরে যে মানটুকু এই মানটুকু আমরা বলবো টিপিবি আর মাইনাস কি? এনসিও। তাহলে টিপিবি বের করার সূত্রটা আলাদা, অসমানের ক্ষেত্রে বড় সূত্রটা আর সমানের ক্ষেত্রে কি এই ছোট সূত্রটা। ঠিক আছে? তাহলে প্রশ্নের মধ্যে প্রশ্ন দেখে আপনাকে বলতে হবে স্যার এনপিবি সূত্র আমি বড় সূত্রটা অ্যাপ্লাই করব নাকি ছোট সূত্র অ্যাপ্লাই করব? আপনাদের বলতে হবে যে স্যার এখানে বড় সূত্রটা কেন বড় সূত্র? কারণ টাকাটা কি? অসমান। ঠিক আছে? এবার 6 নাম্বারটা যদি প্রশ্নে প্রফিটেবিলিটি ইন্ডেক্স বের করতে বলে এটাকে আমরা প্রকাশ করব পিআই দ্বারা প্রকাশ করব, যার সূত্র হচ্ছে টিপিবি ভাগ এনসি ইন্টু 100। তাহলে টিপিবি মানে কি? যে থার্ড ব্র্যাকেটের ভিতরে যেটুকু পাবো ওইটুকু টিপিবি ভাগ এনসি ইন্টু 100। এটা হলো প্রফিটেবিলিটি ইন্ডেক্সের সূত্র। 7 নম্বরে নিট প্রফিটেবিলিটি ইন্ডেক্স যদি বের করতে বলে অর্থাৎ এনপিআই যদি বের করতে বলে তাহলে সেক্ষেত্রে সূত্র হচ্ছে এনপিবি ভাগ এনসিউ ইন্টু 100। তাহলে পিআই এবং এনপিআই এর মধ্যে পরিবর্তনটা কি? পিআই এর সূত্রটা কি বলো তো দেখি? টিপিবি ভাগ NCO into 100 আর এনপিআই এর সূত্র কি? এনপিভি ভাগ NCO into 100 তাহলে দুইটা কিন্তু দুই রকম। টিপিবি মানে যে থার্ড ব্র্যাকেটের ভিতরে আর এনপিবি মানে থার্ড ব্র্যাকেটের ভিতরে মান থেকে কি বাদ দিতে হবে? এনসিউ বাদ দিতে হবে। এবার 8 নম্বর সূত্র হচ্ছে যদি প্রশ্ন দিয়ে সারপ্লাস লাইফ মানে উদ্বৃত্ত।
সারপ্লাস লাইফ যদি বের করতে বলে তাহলে সেক্ষেত্রে সূত্র হচ্ছে নাম্বার অফ ইয়ার মাইনাস হলো প্রেজেন্ট পেব্যাক পিরিয়ড, অর্থাৎ বছর থেকে আমরা পেব্যাক পিরিয়ডটা কী করব, বাদ দেবো। অর্থাৎ বছর যদি 10 বছর থাকে তাহলে 10 বছর থেকে পেব্যাক পিরিয়ডটা বাদ দিলে কী পাবো, সারপ্লাস লাইফ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমাদের 8টা সূত্র আমরা আজকে বেসিক সহকারে পড়ালাম। আরেকটা সূত্র আমাদের বাকি আছে, সেটা 9 নম্বর সূত্র। এই 9 নম্বর সূত্রটা যে অঙ্কে থাকবে ওই অঙ্কে আমরা এই বেসিকটুকু পড়ে তারপর অঙ্কটা আমরা দেখাবো, সূত্রটা দেখাবো। ঠিক আছে, 9 নম্বর সূত্রটা আজকে আমরা দেখাবো না, কারণ এই 9 নম্বর সূত্র নিয়ে আলোচনা করলে আমরা পূর্বের সবগুলো ভুলে যাব। তাহলে আজকে আমি তোমাদের কয়টা সূত্র শিখাইলাম বলো তো দেখি? 8টা। এই 8টা সূত্র আমি আগামী ক্লাসে এক একজনে একটা একটা সূত্র ধরবো একদম ওয়ার্কিং সহ। প্রথমে আমরা বের করবো এনসিও, 2 নম্বরে ডিপ্রিসিয়েশন, 3 নম্বরে সিএফ বিটি থেকে সিএফ এটি পর্যন্ত কয়টা ঘর করতে হবে, 7টা ঘর করতে হবে। এই 7টা ঘর করবো কি সমানের ক্ষেত্রে নাকি অসমানের ক্ষেত্রে? অবশ্যই অসমানের ক্ষেত্রে। অসমান। ঠিক আছে, তাহলে এইটুকু হচ্ছে তোমাদের নেক্সট ক্লাসে পড়া থাকবে। তো আজকে আমরা যতটুকু পড়লাম এতটুকুর উপর আমরা ভিত্তি করে আমরা ছোট্ট একটা অঙ্ক করব। ঠিক আছে, অঙ্কটা হচ্ছে এক্সারসাইজ 1 নম্বর অঙ্ক। সবাইকে একটা এক্সারসাইজ 1 নম্বর অঙ্কটা দেখতেছি। জি স্যার। এক্সারসাইজ 1 নম্বর অঙ্কটা এটা 2020 সালে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে পার্ট বিতে আইছিল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। এক্সারসাইজ 2 2020 সালে অ্যাকাউন্টিং, 2022 সালে অ্যাকাউন্টিং এবং 2020 সালে ম্যানেজমেন্টের প্রশ্ন। তো আমরা সবই করব র্যান্ডমলি। আমরা আগে এক্সারসাইজ 1 নম্বর আজকে আমরা আলোচনা করব। তো এক্সারসাইজ 1 বলছে দ্য সিটি কোম্পানি লিমিটেড হ্যাজ 2 প্রজেক্ট। তাহলে এই কোম্পানি কয়টা প্রজেক্ট আছে? 2টা প্রজেক্ট। প্রজেক্ট এ অ্যান্ড প্রজেক্ট বি। প্রজেক্ট এ রিকোয়ার্ড অন ইনিশিয়াল আউটলে। এই ইনিশিয়াল আউটলে কথাটা মানে হচ্ছে এনসিও। ইনিশিয়াল আউটলে কথা মানে কি? এনসিও। নিট ক্যাশ আউটলে। এই প্রজেক্টের জন্য দিয়ে আছে 10 লাখ টাকা অ্যান্ড বলছে এক্সপেক্টেড ক্যাশ ফ্লো অফ টাকা হচ্ছে 2,50,000 ইচ অফ দ্য নেক্সট 5 ইয়ার। তাহলে এক্সপেক্টেড ক্যাশ ফ্লো 2,50,000। এই এক্সপেক্টেড ক্যাশ ফ্লো মানে হচ্ছে এটা নয় সিএফবিটি হবে অথবা সিএফইটি হবে। অ্যান্ড সিএফবিটি না সিএফইটি সেটা সিদ্ধান্ত নিব প্রশ্নে ট্যাক্স সেট আছে কিনা। যদি থাকে তাহলে সিএফবিটি, না থাকলে কি সিএফ এটি। দেখেন তো আমাদের প্রশ্নে কোথাও কি ট্যাক্স রেট দিয়ে আছে? না স্যার। তাহলে 2,50,000 কিসের মান? সিএফএটি। তাহলে সিএফবিটি থেকে যে এটি পর্যন্ত যে ঘরগুলি করতে হতো এই অঙ্কের জন্য ঘরগুলি কি মাপ নাকি? করা লাগবে না। এই 2,50,000 টাকা বলছে 5 বছর, অর্থাৎ প্রথম বছরে 2,50,000, দ্বিতীয় বছরে, তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছর, অর্থাৎ প্রতি বছরে কত 2,50,000। তাহলে অঙ্কটা কি সমান অর্থের ক্ষেত্রে নাকি অসমান অর্থের ক্ষেত্রে? সমান অর্থের ক্ষেত্রে। তাহলে এইটুকু বললাম আমরা প্রজেক্ট এ এর জন্য। তো আমরা এখান থেকে পাইলাম প্রজেক্ট এ এর জন্য এনসিও দিয়ে আছে 10 লাখ টাকা, সিএফএটি দিয়ে আছে 2.5 লাখ টাকা এবং এন এর মান কত দিয়ে আছে? 5 বছর। 5। প্রজেক্ট বি এর জন্য বলছে প্রজেক্ট বি রিকোয়ার্ড অন ইনিশিয়াল আউটলে। তাহলে ইনিশিয়াল আউটলে মানে কার মান? এনসিও। তাহলে এনসিও এর মান প্রজেক্ট বি এর জন্য দিয়ে আছে 12 লাখ টাকা আর সিএফএটি দিয়ে আছে 2 লক্ষ কত বলো দেখি? 80,000 টাকা। 80,000 টাকা। কয় বছরের জন্য? 5 5 বছর। বছর। দুইটা প্রজেক্টের জন্য আমরা ইন্ডিভিজুয়াল কিছু তথ্য পেলাম। এখন আপনাকে প্রশ্ন করছে ইউজিং প্লেব্যাক পিরিয়ড মেথড। তাহলে প্লেব্যাক পিরিয়ড মানে পিবিপি। হ্যাঁ, আমরা বলছিলাম পিবিপি এবং এনপিবির সূত্র সমানের ক্ষেত্রে একটা, অসমানের ক্ষেত্রে একটা। হ্যাঁ, এখানে প্লেব্যাক পিরিয়ড যেহেতু বের করতে বলছে আমরা কি সমানের সূত্র অ্যাপ্লাই করব নাকি অসমানের সূত্র অ্যাপ্লাই করব? তাহলে সমানের সূত্রটা কি? NCO by annual CFAT. গুড। তাহলে আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করব। বলছে হুইচ প্রজেক্ট ডু ইউ রিকমেন্ড ফর দ্য কোম্পানি। তাহলে এই পেব্যাক পিরিয়ড বের করে আমাদের একটা কমেন্ট করতে বলছে যে কোন প্রজেক্টটা কোম্পানির জন্য কি রিকমেন্ড করবা। গ্রহণযোগ্য। এখন কমেন্ট করার ক্ষেত্রে মনে রাখতে হবে পেব্যাক পিরিয়ড মানে বিনিয়োগকৃত, আমি যে বিনিয়োগ করছি বিনিয়োগকৃত টাকাটা ফেরত আসতে যে সময় লাগে। মনে করো আমি 10 লাখ টাকা বিনিয়োগ করছি, আরেকজনে 10 লাখ টাকা বিনিয়োগ করছে। এখন আমার এই 10 লাখ টাকা উঠে আসছে 5 বছরে আর দ্বিতীয়জনে 10 লাখ টাকা উঠতে সময় লাগছে 8 বছর। তাহলে ব্যবসায়ী হিসেবে কে ভালো, আমি নাকি দ্বিতীয়জন বলো দেখি? প্রথমজন, কারণ যে যত আগে তার বিনিয়োগকৃত টাকা উঠাইতে পারবে সে কি ভালো ব্যবসায়ী নাকি? তাহলে আমরা বুঝতে পারলাম প্লেব্যাক পিরিয়ড দুইটা প্রজেক্টের মধ্যে যে প্রজেক্টের মানটা ছোট হবে সেটি আমরা কি করব? গ্রহণ করব।
এখন প্রশ্ন হচ্ছে আমরা অঙ্ক করার জন্য 3টা ধাপে কাজ করতাম। প্রথম ধাপে আমরা এনসিইউ বের করলাম। হ্যাঁ, এনসিইউ কি আমাদের প্রশ্নে দিয়ে আছে না বের করতে হবে? দেওয়া আছে। তাহলে এক নাম্বার ওয়ার্কিংটা বাদ। 2 নাম্বার ওয়ার্কিং আমরা বের করতাম ডিপ্রিসিয়েশন। এখন যেহেতু আমাদের প্রশ্নে Depreciation লাগবে সরাসরি না। সিএফ 80 দিয়ে আছে, আর ডিপ্রিসিয়েশন আর বের করার কোনো প্রয়োজন আছে? জি না স্যার। সিএফ বিডি থাকলে তো ডিপ্রিসিয়েশন আমরা বের করতাম। যেহেতু সিএফ 80 দিয়ে আছে, তার মানে ডিপ্রিসিয়েশন বের করার কোনো প্রয়োজন নাই। নেই। 3 নাম্বার স্টেপে সিএফ বিডি থেকে 80 পর্যন্ত আমরা 7টা ঘর করতাম, কিন্তু সিএফ 80 যেহেতু দিয়ে আছে, তাহলে ওই ঘর করা কি কোনো প্রয়োজন আছে? না স্যার। তাহলে আমরা অঙ্কটা সরাসরি কি অ্যাপ্লাই করবো, কি সূত্র অ্যাপ্লাই করবো। ওকে, হুম। তাহলে আমরা সবাইকে এই যে সলিউশন পিডিএফটা দেখতেছি। জি স্যার। আমরা লিখবো উই নো দ্যাট প্লেব্যাক পিরিয়ড সমান সমান এনসিও ডিভাইডেড বাই অ্যানুয়াল সিএফ 80। ঠিক আছে, তাহলে এই প্রজেক্টের স্যার। জন্য এনসিও ছিল 10 লাখ টাকা, আর অ্যানুয়াল সিএফ 80 ছিল 2.5 লাখ টাকা। 10 লাখ 2.5 লাখ টাকা যদি ভাগ করি তাহলে পাবো কত? 4। প্লেব্যাক পিরিয়ডের Years। সাথে দিতে হবে ইয়ার্স। দ্বিতীয় প্রজেক্টে এনসিও ছিল 12 লাখ টাকা, আর হলো সিএফ 80 ছিল 2,80,000। তাহলে ভাগ করলে মান পাবো 4.29 29 ইয়ার্স। ইয়ার্স। তাহলে দুইটা প্রজেক্টের পেব্যাক পিরিয়ড কি আমরা বুঝতে পারছি? জি স্যার। জি এখন স্যার। এই দুইটা প্রজেক্টের মধ্যে কোন প্রজেক্টের পেব্যাক পিরিয়ডটা কম? এ। প্রথম প্রজেক্ট A। লাভজনক। তাহলে আমরা কোন প্রজেক্টকে রিকমেন্ড করব? প্রজেক্ট প্রজেক্ট এ। জাস্ট আপনারা লিখবেন প্রজেক্ট এ শুড বি রিকমেন্ড, এইটুকু লিখলেই হবে। বুঝতে পারছি? আবার যদি জি স্যার। আমি একটু ব্যাখ্যা দিব, তাহলে সেক্ষেত্রে লিখবেন আই রিকমেন্ড প্রজেক্ট এ বিকজ ইট হ্যাজ এ শর্টার প্লেব্যাক পিরিয়ড। মানে প্লেব্যাক পিরিয়ডটা কি কম, কম। 4 ইয়ার দেন প্রজেক্ট বি। বি প্রজেক্টের কথা ছিল 4.2 ইয়ার্স। 29 ইয়ার্স। ইন্ডিকেটিং মানে এটা ইন্ডিকেট করছে কুইকার রিটার্ন অন ইনভেস্টমেন্ট অ্যান্ড রিডিউস কি রিস্ক। বলছে এটা ইন্ডিকেট করছে ইনভেস্টমেন্টটা অতি দ্রুত সময় কি রিটার্ন করবে, অ্যান্ড কি রিস্কটা কি কম। ঠিক আছে, আপনি যদি ব্যাখ্যা দিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো, কোনো সমস্যা। আর যদি ব্যাখ্যা না দিতে পারেন জাস্ট লিখবেন প্রজেক্ট এ শুড বি রিকমেন্ড ফর দ্য কোম্পানি। ঠিক আছে, জি স্যার। এইটুকু লিখলো প্রজেক্ট এ শুড বি রিকমেন্ড ফর দ্য কোম্পানি। এইটুকু লিখলো যে নাম্বার দিবে, আবার এখানে যেটুকু লিখছি এইটুকু লিখলো কি সেম নাম্বারে দিবে। আর আপনার ইচ্ছা আপনি কোনটুকু দিবেন। তবে মনে রাখতে হবে যে কমেন্টটা যত শর্টকাট করা যাবে তত মঙ্গলজনক। কারণ কমেন্ট বড় করতে যাইয়া যদি এ প্রজেক্টের পরিবর্তে প্যাসে গুছে যাবে বি প্রজেক্ট দিয়ে ফেলাই, তাহলে কিন্তু অঙ্কটা কি ভুল। কথা বুঝছেন? জি স্যার। অতএব কমেন্টটা অল্প কথার মধ্যে বুঝিয়ে দিতে হবে যে স্যার এটা অ্যাকসেপ্ট, এটা রিজেক্ট। তাহলে এক্সারসাইজ একটা কি আমরা বুঝতে পারছি সবাই? জি স্যার। তাহলে আজকে আমরা এক্সারসাইজ 1 পর্যন্তই থাকবো। নেক্সট ক্লাসে আমরা এক্সারসাইজ 2 থেকে শুরু করব। তো আজকে ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। আপনাদের বাসার কাজ হচ্ছে যে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 তিনটা স্টেপ ভালো করে পড়ে 8টা সূত্র আমি তোমাদের আজকে শিখাইলাম এবং একটা সূত্রের প্র্যাকটিক্যালি অঙ্ক দেখাইলাম। এই কয়েকটা জিনিস ভালো করে আত্মস্থ করবা। আত্মস্থ করে আমরা নেক্সট ক্লাসে এক্সারসাইজ 2 দিয়ে শুরু করব। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি স্যার। ওকে, তাহলে আজকে ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো।